দেশের বিভিন্ন জায়গায় কালবৈশাখীর হানা, শ্রীমঙ্গলের সর্বোচ্চ ১২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, ক্ষতিগ্রস্ত কাঁচা ও আধপাকা ঘরবাড়ি। শিক্ষার্থী আন্দোলনের সংহতি জানিয়ে ক্যাম্পাসে ক্যাম্পাসে ফিলিস্তিনের পতাকা উড়ালো ছাত্রলীগ, অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি। Our people of Palestine have endured unimaginable suffering. Lives destroyed, families torn apart, and dreams destroyed by the cycle of violence. মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। কোটিপতি ১১৭ প্রার্থীর ৯৪ জন লড়ছেন চেয়ারম্যান পদে, তথ্য টিআইবির। নির্বাচন করবো, আবার দলীয় নির্বাচন আইনগত হওয়া সত্ত্বেও আমাদের দলের নিজস্ব সংবিধান অনুযায়ী সেটি হওয়া সত্ত্বেও আমরা সেটাকে চর্চা করছি না। এসবি পরিচয়ে পাসপোর্ট আবেদনকারীদের সাথে প্রতারণা, মূল হোতা বেলাল সহ ৯ জনকে ধরেছে গোয়েন্দা পুলিশ। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আমি জান্নাতুল কলি আছি। এতক্ষণ সংবাদের শিরোনাম দেখছিলেন, জানাবো এবারে বিস্তারিত। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বেশিরভাগ জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। সকাল থেকেই সিলেটে থেমে থেমে বৃষ্টি পড়ছে। রোববার শ্রীমঙ্গলে সর্বোচ্চ ১২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কাঁচা ও আধপাকা ঘরবাড়ি, উপড়ে পড়েছে বিপুল সংখ্যক গাছপালা। আবহাওয়া অফিস আগামী ১২ ও ১৩ মে পর্যন্ত কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে। ১ থেকে ১.৫ ঘন্টা পর্যন্ত হতে পারে দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টি, এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। বিচ্ছিন্নভাবে এক জায়গায় হয়তো মৃদু ধরনের তাপপ্রবাহ থাকতে পারে, তা ছাড়া আপাতত বড় ধরনের তাপপ্রবাহের সম্ভাবনা দেশের উপর আপাতত নেই। ১১ থেকে ১২ তারিখ পর্যন্ত এর মধ্যেই দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে থাকবে, কালবৈশাখী ঝড় হতে থাকবে এবং দমকা হাওয়া এবং সেই সাথে বজ্রপাত এবং শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। প্রচণ্ড দাবদাহের পর অবশেষে মৌসুমীর প্রথম ভারী বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা তৈরি হয়েছে। ঘন কালো মেঘে ছেয়ে গেছে আকাশ। দিনের বেলাতেও বন্দরনগরী রাতের মতো অন্ধকারাচ্ছন্ন। বিকেলে শুরু হয় মুষলধারে বৃষ্টি এবং বজ্রপাত। আধ ঘন্টার মধ্যে নিচু এলাকা ডুবে যায় পানির নিচে। বৃষ্টিতে গরম কমলেও চলাচলে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। তার উপর বিকেল থেকে চট্টগ্রামের পরিবেশ অন্ধকারাচ্ছন্ন। সূর্যের দেখা নেই, দিনের বেলার পরিবেশও রাতের মতো। সব মিলিয়ে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। আর এর আগে গত কয়েকদিন ধরে রাতে বৃষ্টি হচ্ছে নিয়মিত, তবে দিনের বেলায় ভারী বৃষ্টি আজই প্রথম। চট্টগ্রাম নগরীতে ঝড় বৃষ্টির খবর জানাতে আমাদের সহকর্মী মামুন রশিদ অভি আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন। অভি, একটু জানাবেন ঝড়ের পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন? বাতাস আর বৃষ্টি কিছুটা কমেছে কিনা? কলি এবং দুপুরের পর থেকে কিন্তু চট্টগ্রামে একেবারেই প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছিল এবং এখন পর্যন্ত সেই বৃষ্টি কিন্তু এখন পর্যন্ত পড়ছে। আমরা দেখেছি যে এর আগে কিন্তু প্রতিদিন রাতে কিন্তু বৃষ্টি হতো এবং আজকে কিন্তু দুপুরের পর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং বিকেলের পর থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি ছিল এবং কিছুক্ষণ আগে থেকে প্রায় ১ ঘন্টা অর্থাৎ ৩টার পর থেকে কিন্তু বৃষ্টি নেমেছে এবং এই বৃষ্টিতে অনেক মানুষ কিন্তু স্বস্তি পাচ্ছেন। আমরা দেখেছি গত কয়েক সপ্তাহ ধরে যে তীব্র দাবদাহের কারণে মানুষের জনজীবন যে পরিমাণে অতিষ্ঠ ছিল, সে কারণে কিন্তু তারা আসলে কাজকর্ম করতে তাদের ব্যাঘাত ঘটেছিল। অফিস আদালত থেকে শুরু করে তাদের আসা যাওয়ার ক্ষেত্রে তারা অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। কিন্তু আজকের যে বৃষ্টিপাতের কারণে কিন্তু অনেক বেশি স্বস্তি প্রকাশ করছেন। আমরা বেশ কিছু মানুষের সাথে কথা বলেছি এবং তারা বলছেন যে এই বৃষ্টি আসলে অনেক বহুল কাঙ্ক্ষিত এবং তারা এই বৃষ্টির জন্যই মূলত অপেক্ষা করছিলেন। কিন্তু অস্বস্তির বিষয় হচ্ছে যে এই বৃষ্টির কারণে কিন্তু চট্টগ্রামে এরই মধ্যে আসলে বেশ কয়েকটি জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এখানেও কিন্তু চট্টগ্রাম আগ্রাবাদের যে মোড়গুলো রয়েছে সেখানেও কিন্তু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পানি উঠেছে। ফলে কিন্তু যে সমস্ত গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু এরই মধ্যে একেবারেই
অর্ধেক ডুবে গেছে, ফলে মানুষের একটু ভোগান্তি তো তৈরি হয়েছে এবং যারা আসলে এখন অফিস থেকে যারা বের হচ্ছেন তাদের আসা যাওয়ার ক্ষেত্রে একটু সমস্যার সম্মুখীন হচ্ছে। তারা বলছেন যে এই হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে যে ভারী বৃষ্টিপাত হচ্ছে সে কারণেই কিন্তু জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো না থাকার কারণে কিন্তু এই পানি উঠেছে এবং বেশ কয়েকটি জায়গায় কিন্তু এই ধরনের পানি উঠেছে। সবকে মিলিয়ে বলা যায় এই বৃষ্টি এবং আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে আরো বেশ কয়েকদিন যাবত। যে বৃষ্টি হচ্ছে সেটি কিন্তু আবহাওয়া অফিস থেকে তারা আসলে বলছেন যে ভারী বাতাসের সাথে কিন্তু এবং বৃষ্টি হতে পারে এমনটি আসলে শঙ্কা করা হচ্ছে এবং মানুষ কিন্তু একটু স্বস্তি প্রকাশ করছেন। তারা আসলে যে এই বৃষ্টির জন্য এবং যে পরিমাণ গরম পড়ছিল চট্টগ্রাম মহানগর সহ এবং আশেপাশে যে উপজেলাগুলো রয়েছে সেখানে যে গরমের কারণে মানুষের যে পরিমাণ জনজীবন অতিষ্ঠ হচ্ছে সেই বিষয় কিন্তু অনেক বেশি তারা সমস্যার সম্মুখীন হয়েছেন এবং সবকিছু মিলিয়ে বলতে পারি এই বৃষ্টি স্বস্তির বৃষ্টি এবং যেহেতু জলাবদ্ধতা তৈরি হচ্ছে সেটি কিন্তু একটু অস্বস্তির বিষয়, শঙ্কার বিষয় এবং তারা বলছেন যে পানি যাতে খুব দ্রুত নেমে যায় সেই বিষয়টি যাতে মাথায় রাখে এবং যারা সেবা সংস্থাগুলো আছেন তারা যাতে এই বিষয়টি মাথায় রেখে যেন দ্রুত কাজ করেন সেই কারণে কিন্তু মানুষ একটু এই বিষয়টি শঙ্কার কথা প্রকাশ করছেন এবং আমরা মিলিয়ে বলতে পারি যে এখন পর্যন্ত বৃষ্টিপাত কিন্তু চলছে এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে। গত 1 ঘন্টা যাবত কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টির কারণে মানুষের যেমন স্বস্তি প্রকাশ করছেন পাশাপাশি জলাবদ্ধতার বিষয়ে কিন্তু মানুষ একটু অস্বস্তি প্রকাশ করছেন। ধন্যবাদ আপনাকে অভি। মার্কিন যুক্তরাষ্ট্র সহ দেশের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের মতো গাজায় গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে এবার রাজপথে নেমেছে বাংলাদেশের শিক্ষার্থীরাও। ছাত্রলীগের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনের পতাকা প্রদর্শন, পদযাত্রা এবং সমাবেশে অংশ নেয় হাজার হাজার শিক্ষার্থী। সবার মুখেই ছিল ইসরায়েল বিরোধী স্লোগান। পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বাংলাদেশের ছাত্রলীগের সংহতি সমাবেশ। লক্ষ্য স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবি ও মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান ছাত্র আন্দোলনে সমর্থন জানানো। ইসরায়েল কর্তৃক যে সামরিক আগ্রাসন, নারী, শিশু এবং গণহত্যার যে মিছিল তারা ফিলিস্তিনের গাজায় চালাচ্ছে তার বিরুদ্ধে আজকে আমরা এখানে অবস্থান নিয়েছি। যে জুলুম অত্যাচার করতেছে এটা আসলে গ্রহণযোগ্যতা নয়। তাদের এই বর্বরতা বন্ধ করতে হবে এবং অবিলম্বে ফিলিস্তিনের সাধারণ মানুষকে স্বাধীনভাবে বাঁচতে দিতে হবে। এই কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা আসতে থাকে। প্লাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে হাজির হয় ছাত্রলীগের হল, বিশ্ববিদ্যালয়, কলেজ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের পদচারণায় ভরে ওঠে মধুর ক্যান্টিন চত্বর। বেলা 12টায় সেখান থেকে ফিলিস্তিনের পতাকা নিয়ে বের হয় বিশাল শোভাযাত্রা। বিশাল এই পদযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে যুক্ত হয়। উত্তোলন করা হয় ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা। এ সময় বাংলাদেশের অধ্যয়নরত ফিলিস্তিনের শিক্ষার্থীরা আকুতি জানান নিজ দেশের মুক্তির, সেই সাথে ধন্যবাদ জানান বাংলাদেশের মানুষের প্রতি। In your stand in solidarity with my people, the people of Palestine, who have been for 75 years now have been suffering through occupation and apartheid. I will thank the Student League at Bangladesh for this movement and also the government by Sheikh Hasina. Thank you for everyone today. সীমান্তের বাধা দূর করে ফিলিস্তিনের পক্ষে যারা দাঁড়িয়েছে তাদের সঙ্গে বাংলাদেশের শিক্ষার্থীরাও পাশে আছে। নিরাপদ পৃথিবী গড়তে সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তরুণ প্রজন্মকে আহ্বান জানান ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা। আসুন সারা বিশ্বের তরুণরা আমরা একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদের আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, একটি বসবাসযোগ্য, একটি সুস্থ, সুন্দর, নিরাপদ পৃথিবী উপহার দিয়ে যাই। আমরা মনে করি প্যালেস্টাইনে যারা আগ্রাসন পরিচালনা করছে, স্কুলে, হসপিটালে যারা আক্রমণ পরিচালনা করছে, নারী এবং শিশুদেরকে যারা নির্বিবাদে হত্যা করছে, তারাও একই সঙ্গে ওয়ার ক্রাইমের অভিযোগে তারা অভিযুক্ত, তারাও মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ত। ইন্টারন্যাশনাল কোর্ট অফ ক্রাইমস অ্যান্ড ট্রাইব্যুনালে তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় এনে এই মানবতা বিরোধী বিচারের প্রক্রিয়া নিষ্পন্ন করতে হবে। বক্তারা হুঁশিয়ারি করে বলেন, গণহত্যার বেদনা সহ্য করা বাংলাদেশ কখনোই ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গণহত্যার ঘটনায় চুপ থাকবে না। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার। শেষ সময়ে বিরামহীন গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। সকাল থেকেই ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তারা, নিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। আজ রাত 12টায় শেষ হবে প্রচারণা। আগামী 8 মে প্রথম ধাপে
48 উপজেলায় ভোট হবে। দ্বিতীয় ধাপে 161 উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 21 মে। এর মধ্য দিয়ে ইভিএম সহ নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জামাদি রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছে গেছে। কাল থেকে কেন্দ্রে কেন্দ্রে বিতরণ শুরু করা হবে। আর ভোট সুষ্ঠু করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় নবনির্বাচিত লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 3 এপ্রিল লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী হন আবু বক্কর সিদ্দিক। লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়া রহমান পদত্যাগ করে গত সংসদ নির্বাচনে লালমনিরহাট 3 সদর আসন থেকে এমপি নির্বাচিত হন। এতে পদটি শূন্য হয়ে পড়ে। এর পরপরই আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সদস্য পরিচয়ে পাসপোর্ট আবেদনকারীদের সঙ্গে প্রতারণায় জড়িত চক্রের মূল হোতা বেলাল সহ 9 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন রশিদ জানান, পাসপোর্ট অফিসের পিয়ন এবং আনসার সদস্যদের সহায়তায় আবেদনকারীদের তথ্য সংগ্রহ করত চক্রটি। এরপর এসবি পরিচয়ে টাকা হাতিয়ে নিত তারা। কমছেই না পাসপোর্ট অফিসে প্রতারক চক্রের দৌরাত্ম্য। এবার ভেরিফিকেশনের নামে এসবি পরিচয়ে আবেদনকারীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া চক্রের সন্ধান পায় গোয়েন্দারা। ঢাকার বিভিন্ন স্থান থেকে চক্রের মূল হোতাসহ 9 সদস্যকে গ্রেফতার করে ডিবি। সংবাদ সম্মেলনে ডিবি জানায়, বেলালের নির্দেশে কয়েকটি ধাপে পাসপোর্ট আবেদনকারীর তথ্য সংগ্রহ করত চক্রটি। এরপর হোয়াটসঅ্যাপে নিজেদের পুলিশের পোশাক পরিহিত ছবি আপলোড দিয়ে ফোন করত আবেদনকারীদের। এদের মাস্টারমাইন্ড বেলাল যে কাজটা করেন সেটা হচ্ছে পাসপোর্ট অফিসের কিছু অসাধু পিওন আনসার এদেরকে ম্যানেজ করে তারা যে আবেদনকারীরা যখন টাকা জমা দিতে যায় বা পাসপোর্ট আবেদনটা জমা দিতে যায় তখন এই সুযোগে তারা চুপ করে কি মোবাইল দিয়ে তথ্যটা ছবি ফটোকপি করে তোলে। ডিবি প্রধান জানান, পাসপোর্ট অফিসের কয়েকজন পিয়ন আনসার সহ অনেকেই এই চক্রটিকে সহায়তা করত। পাসপোর্ট অফিসের পিয়ন কর্মচারী এবং আনসার এদেরকে ব্যবহার করে এই গোপন তথ্যগুলি তারা নিচ্ছে। আর বেলাল এই গোপন তথ্যগুলি নিয়ে আবেদনকারীদেরকে তারা পুলিশের ছবি অ্যাপসে অ্যাড করে তারা এগুলি দিয়ে মানুষকে বিভিন্নভাবে প্রতারিত করে আসছে। চক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের আরও কয়েকজনের তথ্য আছে গোয়েন্দাদের হাতে। তাদের বিষয়ে যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ। আমাদের ডিজি পাসপোর্ট স্যারকে আমি এটা জানিয়েছি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। তাপপ্রবাহের পর শুরু হয়েছে বৃষ্টিপাত। এই পানিতেই বাড়তে পারে অ্যাডিস মশার প্রজনন। বিষয়টি মাথায় রেখে বিশেষ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 27 এপ্রিল থেকে 9 মামলায় জরিমানা করা হয়েছে 3,26,000 টাকা। এমন অভিযানের পাশাপাশি জনসচেতনতার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। টানা তাপপ্রবাহের পর বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেলছে দেশবাসী, কিন্তু দেখা দিয়েছে নতুন শঙ্কা। গরমে মানুষের কষ্ট হলেও মশার উপদ্রব অনেকটাই কমে যায় বৃষ্টি মৌসুমে বাড়ে। সারা বছরের রোগে পরিণত হওয়া ডেঙ্গু নিয়ে তাই নতুন করে সতর্কবার্তা দিলেন এই কীটতত্ত্ববিদ। বৃষ্টিপাতের কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে যে পাত্র পড়ে আছে সেই পাত্রগুলোতে পানি জমা হবে এবং 1 সপ্তাহের মধ্যে এডিস মশার প্রজনন অনেক বেড়ে যাবে। এবং 1 সপ্তাহ পর থেকে আপনি দেখবেন ডেঙ্গু অনেক বেড়ে গেছে। বর্ষাকাল শুরু হলেই ডেঙ্গুর প্রকোপটা বাড়বে। আমরা মাঠ পর্যায়ে যে এডিস মশা নিয়ে কাজ করছি, বিভিন্ন জায়গাতে এডিস মশার যে ঘনত্ব পাচ্ছি সেই ঘনত্ব বলে দিচ্ছে যে এবছরও ডেঙ্গু প্রকোপ বেশ ভালোই হবে। চলতি বছরে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে 27 জন। এর মধ্যে মে মাসের 4 তারিখ একদিনেই ঢাকায় মৃত্যু হয়েছে 3 জনের। যদিও এবার আগেভাগেই মশক নিধন অভিযানে নেমেছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। চলছে লিফলেট বিতরণ। ডেঙ্গুর লার্ভা জন্ম নিতে পারে এমন ময়লা বা ফেলনা জিনিসপত্র কাউন্সিলর অফিসে জমা দিলে মিলছে নগদ অর্থ। সোমবার কুড়িলে একটি বাণিজ্যিক ভবনে লার্ভা পেয়ে লাখ টাকা জরিমানা করেন কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। কোনো চ্যালেঞ্জ মনে হবে না যদি জনগণ আমাদের সাথে এগিয়ে আসে। আমাদের ম্যাজিস্ট্রেট থাকবে, অফিস, বাড়ি,
যে কোনো জায়গায় আমরা যদি এই ধরনের কোনো পাত্রে বাড়ি যে কোনো জায়গায় আমরা যদি এই ধরনের কোনো পাত্রে এডিসে লার্ভা পাই, আমাদের ম্যাজিস্ট্রেট মাঠে নেমেছে, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় জনগণ ও প্রশাসনকে সচেতন হয়ে একযোগে কাজ করতে হবে, এমনটাই মত সব পক্ষের। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজ।